বি ভার্ব এবং হ্যাভ ভার্বের পরে নেক্সট যে ভার্বটার কথা মনে আসে সেটার নাম হচ্ছে ডু ভার্ব। ডু ভার্বও দুটো সেন্সে ব্যবহার করা হয়, একটা হচ্ছে একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হিসাবে বা মেন ভার্ব হিসাবে এবং একে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এবার হচ্ছে মেন ভার্ব হিসাবে ব্যবহার করার আগে এদের ফর্মগুলো কি কি হয়, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডু এবং ডাজ, এর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে চলে যায় ডিড এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে চলে যায় ডান। প্রসঙ্গত মনে রাখা দরকার যে হেল্পিং ভার্ব হিসাবে ডান কখনোই ব্যবহার করা যায় না। হ্যাঁ, ডু ডাজ এবং ডিডকে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। বি ভার্বের ক্ষেত্রে যেমন হেল্পিং ভার্ব হিসাবে বিন আমরা ব্যবহার করি না, কিন্তু বিন হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয় যখন কন্টিনিউয়াস, যেটা পারফেক্ট কন্টিনিউয়াস আমরা হচ্ছে হ্যাভ আর বিন একসাথে কন্ডিশন করেছিলাম সেখানে হয়, কিন্তু ডানকে কখনোই হেল্পিং ভার্ব হিসাবে আমরা ব্যবহার করতে পারি না। অর্থাৎ পাস্ট পার্টিসিপল যে ফর্ম ডু ভার্বের তা কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা যায় না। এবার বি ভার্ব এবং হ্যাভ ভার্বের মতো ডু ভার্ব যদি মেন ভার্ব হিসাবে কাজ করে তাহলে সেটা কিরকম ফর্ম হবে, আই ডু ইট, আমি এটা করি, অর্থাৎ ডু মানে কোনো কিছু করা। তাহলে এই সেন্স যখনই থাকবে তখন সেটা হচ্ছে ডু ভার্বের ফর্ম। কিন্তু প্রসঙ্গত মনে রাখা দরকার যে বি ভার্ব আর হ্যাভ ভার্ব ছাড়া, বললাম বি ভার্ব আর হ্যাভ ভার্ব ছাড়া এবং ওই যে বললাম ডিফেক্টিভ ভার্ব, মডেল ভার্ব ছাড়া বাদ বাকি সমস্ত যা ভার্ব আছে সবই কিন্তু ডু ভার্বের মধ্যে পড়ে যায়। তাহলে ডু ভার্ব কোনগুলোকে, এক্সেপ্ট বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব অ্যান্ড মডেল ভার্ব। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি ছাড়া যত রকমের ভার্ব আছে সব কিন্তু ডু ভার্বের আন্ডারে পড়ে যায়। তাহলে ডু ভার্ব মনে হচ্ছে সমস্ত ভার্বগুলো, যে মেক একটা ভার্ব এটাও একটা ডু ভার্ব, ইট একটা ভার্ব এটাও একটা ডু ভার্ব। তাহলে ডু ভার্ব মিন্স শুধুমাত্র ডু মানে করা এই সেন্স নয়, সমস্ত কাজই হচ্ছে ডু ভার্বের আন্ডারে পড়ে। সেটা হচ্ছে আমরা নর্মালি ব্যবহার করার জন্য। এবং এই ডাজ এবং ভার্বের সাথে এস বা ইএস কেন ব্যবহার করা হয় সেটা আমার টেন্সের যে ভিডিওগুলো করা আছে সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে। এবং যার মনে হবে এখানে কনফিউশন আছে তারা অবশ্যই সেই অংশটা অবশ্যই দেখে নেবে। তবু আমি একসময় তোমাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সংক্রান্ত একটা ভিডিও করে দেবো, যে ক্লাসে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কি কি পরিবর্তন হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই ডু ভার্বের, এটা দেখলাম আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে, কিন্তু ডু ভার্ব যদি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তখন সেই সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়, কিরকম ধরনের স্ট্রাকচার হয়, শুধুমাত্র ইনডেফিনিট কথার অর্থ কি, আমি সেন্টেন্স কথাটা লিখি ইনডেফিনিট। এখানে ইনডেফিনিট কথাটাকে আমরা যদি চেক করে দেখবো এখানে একটা ডেফিনিট কথা আছে যার আগে ইন বসানো হয়েছে, প্রেফিক্স যোগ করা হয়েছে। তাহলে ডেফিনিটের আগে ইন প্রেফিক্স যোগ করে এটাকে নেগেটিভ করা হয়েছে। ডেফিনিট মানে পারফেক্ট, মানে কোনো আমরা যে কথা বলি তার যদি কোনো ডেফিনিট সময়জ্ঞান না থাকে তাকে আমরা ইনডেফিনিট বলি। যেমন আমি ভাত খাই, কখন খাই, কবে খাই, কি জন্য খাই, এর কোনো টাইম স্প্যান নেই। আমি ভাত খেয়েছিলাম, কবে খেয়েছিলাম, কেন খেয়েছিলাম, কি জন্য খেয়েছিলাম, কখন খেয়েছিলাম, কোনো টাইম স্প্যান নেই। তো এই ধরনের যখন সেন্টেন্স হবে তখন সেই সেন্টেন্সের ক্ষেত্রে ডু ভার্বকে আমরা ব্যবহার করে থাকি। ডু ভার্ব মিন্স ডু ভার্ব অ্যাজ এ হেল্পিং ভার্ব। তবে সাধারণত ডু ভার্ব নেগেটিভ, ইন্টারোগেটিভ এই ধরনের সেন্সই একমাত্র ব্যবহার করা হয়। অন্যান্য যে একদম নর্মাল যে সেন্টেন্সটা হয়, আমি ভাত খাই, আই ইট রাইস, কিন্তু আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আমি বললাম নেগেটিভ আর ইন্টারোগেটিভ ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই দুটো সেন্স ব্যবহার করার সময় একমাত্র ডু ভার্বকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, বাকি কোথাও নেই। বললাম বাকি কোথাও ডু ভার্বকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয় না, শুধু ইনডেফিনিটের নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্স ছাড়া। আর ইনডেফিনিট মানে কি একটু আগে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই যে ডু ভার্বকে আমরা বললাম যে এই সমস্ত ভার্ব ছাড়া সমস্ত ভার্বে আমরা, মানে বি ভার্ব আর হ্যাভ ভার্ব ছাড়া সমস্ত ভার্বকে আমরা ডু ভার্ব বলি। এবার এই ডু ভার্ব সম্পর্কে কিছু টিপস, যেমন নেগেটিভ করার সময় আমরা ডু ভার্ব ব্যবহার করি। আমি একটু আগে একটা সেন্টেন্স লিখেছিলাম যে নেগেটিভ তৈরি করার স্টাইলটা আমরা সাধারণত নেগেটিভ করি। যেমন আই ইট রাইস, এই একটা সেন্টেন্স যদি আমি লিখে থাকি, একে যখন আমি নেগেটিভ করব আমি কখনোই লিখবো না আই ইট নট রাইস। কি বললাম, আই ইট নট রাইস নয়, যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে কোনো হেল্পিং ভার্ব নেই, কারণ এ ইনডেফিনিট টাইম, এর মধ্যে কোনো হেল্পিং ভার্ব নেই। যেখানে হেল্পিং ভার্ব পাবো না সেখানেই আমরা ডু ভার্বকে ইউজ করব। তাহলে আই ডু নট ইট রাইস। এবার হচ্ছে এর সাথে সাথে চলে আসি নট বসানো স্ট্রাকচার। নট সাধারণত সবসময় একটা সেন্টেন্সের হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে শুধু ব্যবহার করা হয়। কি বললাম, নট শুধুমাত্র নটের পজিশন হচ্ছে হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে থাকা। নট কিন্তু আই নট ডু ইট রাইস হবে না,
আই ডু ইট নট রাইস হবে না, আই ডু নট ইট রাইস, এটা কিন্তু পারফেক্ট। এবার যখন এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো, এই ডুটাকে আমরা সামনে নিয়ে আসবো, ডু আই ইট রাইস, সেন্টেন্সটা ঠিক এরকম হবে। এবার যদি এটা নেগেটিভ হতো তখন আমরা কি লিখবো, ডু আই নট ইট রাইস। এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা মধ্যে দেখো নট কিন্তু কোথাও সরে যায়নি, নট কিন্তু সাবজেক্টের আগে যেমন ছিল, সরি যেমন যে পজিশনে ছিল সেই পজিশনে রয়েছে, শুধুমাত্র এর পজিশন থেকে ডু ভার্ব কিন্তু সরে সাবজেক্টের সামনে চলে এসেছি। হ্যাঁ, এক্সেপশন আছে। ভিডিওটাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে এই কারণে আমি দেখতে বলি, কারণ এর মধ্যে অনেক এক্সেপশনাল রুল থাকে। যদি সাবজেক্ট আই এর জায়গায় সাবজেক্ট যদি কোনো নাউন হতো, তখন কিন্তু যদি ডু এর জায়গায় ডাজ হয়ে যায়, ডাজ রাম নট ইট রাইস, এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি ঠিক নয়, তখন কিন্তু এই নটটাও রামের আগে চলে আসে। তাহলে সাবজেক্ট যদি নাউন হয়ে যায় তখন কিন্তু হেল্পিং ভার্ব সাবজেক্ট আগে এসে বসে, এটাই নিয়ম। ডাস নট রাম, সাবজেক্ট নাউন, নট আগে, নট না থাকলে তখন গল্পই নেই। সাবজেক্ট নাউন নট আগে, সাবজেক্ট প্রোনাউন নট পরে, মনে মনে আওড়ে নাও, সাবজেক্ট নাউন নট আগে, সাবজেক্ট প্রোনাউন নট পরে। তাহলে পরীক্ষার খাতে আমাদের এই সমস্ত জিনিসগুলোকে শুধুমাত্র নজর রাখার প্রয়োজন, যে নট অ্যাকচুয়ালি কোথায় বসে। এবার প্রশ্ন হচ্ছে, আরও একটা প্রশ্ন ছিল যে আমরা পাস্ট ফর্ম, এই যে ভার্বের পাস্ট ফর্ম কোথায় ব্যবহার করতে পারি। ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আমরা এত পড়াশোনা করি, ভার্বের পাস্ট ফর্ম আমরা এত জানাজানি করি, শুধুমাত্র একটা জায়গাতেই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা যায়, সেটা হচ্ছে এই ইনডেফিনিট যে টেন্সের কথা আমি বললাম, এই ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে একমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সের হ্যাবাচক সেন্টেন্স, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম ছাড়া আর কোথাও ভার্বের পাস্ট ফর্ম বসে না। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এই যে শুধুমাত্র ইনডেফিনিটের অ্যাফার্মেটিভ ফর্ম, এছাড়া কোথাও ভার্বের পাস্ট ফর্ম বসানোর জায়গা নেই। বাদবাকি সব জায়গায় পাস্ট ফর্মকে ক্যারি করে হেল্পিং ভার্ব। যদি এটা নেগেটিভ হয়ে যেত তখনই সংঘর্ষ হয়ে যেত, আই ডিড নট ইট রাইস। খেয়াল করে দেখো, এই এট কিন্তু ইট হয়ে গেছে, আর কিন্তু পাস্টে নেই, যার দায়িত্বটা সম্পূর্ণভাবে হেল্পিং ভার্ব নিয়েছে। একটা সেন্টেন্সের হেল্পিং ভার্ব সবসময় একটা সেন্টেন্সের কভারের মতো কাজ করে, সিকিউরিটি গার্ড। অর্থাৎ যা চেঞ্জ হবে, ফার্স্ট চেঞ্জ ওর উপর দিয়ে যাবে। সেন্টেন্স ফার্স্টে হবে, ও হবে। সেন্টেন্স অন্য কোনো ফর্মে আসবে, ও আগে চেঞ্জ করবে, তারপরে যদি রেস্ট কিছু বাকি থাকে তবে করবে। তাহলে সবার আগে চেঞ্জ কার হবে, সেটা হচ্ছে হেল্পিং ভার্বে। চলো দেখে নিলে। চলো, আর যদি তোমাদের মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ডেতে তোমাদের অবশ্যই মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কেও কনসেপ্টটা দিয়ে দেবো। আশা করি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে তোমাদের কোনো আর ভুল হবে না পরীক্ষার ক্ষেত্রে। এছাড়া ইংরেজি গ্রামার সম্বন্ধে আরও অনেক ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নাও, একদম সহজ। যার যেখানে কনফিউশন আছে, ছোটো ছোটো কনফিউশন, ট্রান্সফরমার সেন্টেন্সে আছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন চেঞ্জ আছে, এভরিথিং দেওয়া আছে, জাস্ট দেখে নাও। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। থ্যাংক ইউ।